হ্যালো গাইস, মোবাইল রিভিউর 27 নাম্বার ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ স্ক্রিনে যে স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন সেটি হলো ভিভোর ওয়াই সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন, যার নাম হচ্ছে ভিভো Y18। এই ফোনটি এখন দেশের মার্কেটে মাত্র 15,999 টাকায় পাওয়া যাচ্ছে। আজকের এই ভিডিওতে ফোনটির আনবক্সিং সহ ডিজাইন, ডিসপ্লে, স্পেসিফিকেশন, প্রাইস, পারফরম্যান্স এবং ক্যামেরা নিয়ে একদম ডিটেল আলোচনা করার চেষ্টা করব এবং তার পাশাপাশি এই ফোনটির কিছু ভালো দিক এবং মন্দ দিক তুলে ধরার চেষ্টা করব। আবার জানাবো এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি কেনা ঠিক হবে কিনা। এই ফোনটির সমস্ত বিষয় জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি আকাশ সাথে আপনাদের সাথে, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টার রূপকথা। তো চলুন শুরু করা যাক। তো চলুন প্রথমে এই ফোনটি আনবক্সিং করে ফেলি। এই সুন্দর বক্সটিতে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত ফোনটি। বক্সটি খোলার সাথে সাথে উপরে পেয়ে যাবেন এই ফোনটি। আপাতত এই ফোনটি সাইডে রাখি। তারপর থাকছে ফোনটির ম্যানুয়াল গাইড। তারপর পেয়ে যাবেন এই ফোনের সফট প্লাস্টিক ব্যাক কভার। আর ফোনটিকে চার্জ করার জন্য পেয়ে যাবেন 15 ওয়াটের একটি চার্জার। এর সাথে পাবেন টাইপ সি কেবল। তারপর শেষে পেয়ে যাবেন একটি সিম রিজেক্টর টুল। ভিভো এই ফোনটিতে ডিজাইনে ভালো কিছু করার চেষ্টা করেছি। ব্যাক প্যানেলটি দেখতে কিছুটা স্টোন কাট ডিজাইনের মতো লাগছিল। এই ফোনের ব্যাক প্যানেলটি দেখতে গ্লাসের মতো হলো, এটি সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি। আর বডি ফ্রেমটিতেও প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। অলরাইট, এই ফোনটি উচ্চতায় 6.44 ইঞ্চি এবং প্রস্থে 2.98 ইঞ্চি। এর থিকনেস হলো 8.4 মিলিমিটার। আর সব মিলে এই ফোনটির ওজন আসে 185 গ্রামের মতো। এর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে নিচে থাকছে একটি প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট ও একটি 3.5 মিলিমিটারের জ্যাক। আর ফোনটি ডান পাশের উপরে থাকছে ভলিউম রকার ও এরই নিচে থাকছে পাওয়ার অন অফ বাটন। আর এই বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করছে। আর ফোনটির বাম পাশে রয়েছে একটি সিম কার্ড স্লট, যেখানে দুটি ডুয়াল ন্যানো সিম কার্ড ব্যবহারের পাশাপাশি একটি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটির একদম উপরের দিকে রয়েছে একটি স্টেরিও স্পিকার। পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে এখানে মিস করছি শুধু একটি সেকেন্ড নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। আবার এই ফোনটিতে IP54 এর ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেসিস্ট্যান্টের সাপোর্ট রয়েছে, ফলে কিছুটা বৃষ্টি, ছিটে ফোটা পানি পড়লেও কোনো রকম ঝামেলা ছাড়া এই ফোনটি ব্যবহার করতে পারবেন। যাই হোক, দেশের মার্কেটে এই ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, যার একটি হচ্ছে ওয়েব অ্যাকোয়া এবং অপরটি হচ্ছে মোসা ব্রাউন। এই ফোনটিতে 6.5 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল এবং 269 ppi হচ্ছে এর পিক্সেল ডেন্সিটি। তবে আমি মনে করি বাজেট বিবেচনায় এখানে ফুল HD ডিসপ্লে দিলে আরেকটু ভালো হতো। যাই হোক, এখানে 90 হার্জের হাই রিফ্রেশ রেট অফার করছে। আর এই ফোনটিতে পিক ব্রাইটনেস 840 নিট পেয়েছি, ফলে ইনডোরের পাশাপাশি আউটডোরও কোনো রকম ব্রাইটনেস জনিত সমস্যা ছাড়াই ভালোভাবে ব্যবহার করতে পারবেন এই ফোনটি। আর এই ফোনটি বেজেলের কথা বলতে গেলে নিচে তুলনামূলকভাবে মোটা হয়ে গেছে, তবে দুই পাশে এবং উপরে কিছুটা নেরু দেখতে পেয়েছি। এখানে বাজেট বিবেচনায় একটি জিনিস আমার কাছে মোটেও ভালো লাগেনি, আর সেটি হলো ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। আমি মনে করি এখানে পাঞ্চল কাটিং ডিসপ্লেটি থাকলে আর একটু ভালো হতো। এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে 12 ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর, যেটি কিনা এরকম প্রাইস পয়েন্টে খুবই কমন একটি প্রসেসর। এই ওয়াকটকর প্রসেসরটি প্রথম দুটি কোরের আপ টু ক্লক স্পিড হলো 2.0 GHz Cortex A75 এবং পরের 6টি কোরের আপ টু ক্লক স্পিড হলো 1.8 GHz Cortex A55। আর ফোনটিতে জিপি হিসেবে থাকছে Mali-Z 52MC2। এখন আসলে এই ফোনটির মূল্য কত তা জেনে আসি। বাংলাদেশের মার্কেটে এই ফোনটি মাত্র একটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, আর ভেরিয়েন্টটি হলো 6GB র্যাম এর সাথে 128GB রম। দেশের মার্কেটে এই ভেরিয়েন্টের মূল্য রাখা হয়েছে মাত্র 15,999 টাকা। আবার আপনি চাইলে এখানে এক্সট্রা 6GB ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন। এখানে এর স্টোরেজের টাইপ হলো eMMC 5.1। যাই হোক, এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং ফোনটিকে চার্জ করার জন্য সাথে থাকবে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো চলুন এখন এই ফোনটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাবে তা দেখে আসি। এই ফোনটির অন্তত স্কোর 2,64,000-এর উপর দেখতে পেয়েছি। এর বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্টগুলো ঠিকঠাকই দেখতে পেয়েছি। পাবজি গেমের ক্ষেত্রে HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলা যায়, তবে স্মুথ পারফরমেন্স পাওয়া যায় ব্যালেন্স গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে খেললে। লং টাইম ধরে গেম প্লে করলে কিছুটা হিট হয়, যা কিনা একেবারেই স্বাভাবিক। আবার ফ্রি ফায়ার গেমের ক্ষেত্রে মোটামুটি সেটিংয়ে দীর্ঘ সময় ধরে খেলতে পারবেন এই ফোনটি দিয়ে। Asphalt 9 এই গেমটিও একুরেট কালারের সাথে খেলতে পেরেছিলাম। তাছাড়া অন্যান্য গেমগুলো সময় কাটানোর জন্য নর্মাল গ্রাফিক্সে টুকটাকভাবে খেলতে পারবেন আর কি। যাই হোক, এই ফোনটি রান করছে Fantas OS 14 বেস্ট অন Android 14। মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে একসাথে 5 থেকে 6টা অ্যাপস রান করতে পারবেন এই ফোনটি দিয়ে। আর এই ডিসপ্লেটির ভিডিওতে কালার কন্ট্রাস্ট ঠিকঠাক লাগলেও ডিসপ্লেটি HD+ হয় কিছুটা শার্পনেসের দেখা গেছে। এখানে সর্বোচ্চ 150% পর্যন্ত ভলিউম বুস্ট করা যায়, তবে 80% ভলিউম স্পিকার থেকে একদম ক্লিয়ার সাউন্ড শুনতে পেরেছি। আর এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও কোনো রকম অ্যানিমেশন ডিলে ছাড়াই সাথে সাথেই কাজ করছিল। আবার এর জাইরোস্কোপ টেস্টিং রেজাল্টও ভালো কিছু দেখতে পেয়েছি। তাছাড়া এখানে আরও প্রয়োজনীয় 27টি সেন্সর রয়েছে।
সাথে দেওয়া চার্জারটি দিয়ে এই ফোনটি চার্জ করতে একটু বেশি সময় লাগবে। আর একবার চার্জ দেওয়ার পর নর্মালি ইউজে প্রায় 1.5 দিন এবং টুকটাক গেম প্লে করে 6 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি এই ফোনটি থেকে। আর এই ফোনটির কানেক্টিভিটির কথা বলতে গেলে এই ফোনটি 4G পর্যন্ত সাপোর্ট করে। তাছাড়া ওয়াইফাইতে 5, ব্লুটুথে 5.0 সহ অন্যান্য কানেক্টিভিটি ও বাজেট বিবেচনায় ঠিকঠাক অবস্থানে আছে বলে আমি মনে করি। তো এখন চলুন এর ক্যামেরা থেকে কেমন আউটপুট পাওয়া যাবে তা দেখে আসি। এই ফোনটি ব্যাক প্যানেলের ডুয়াল ক্যামেরা সেটআপের মধ্যে প্রথম সেন্সরটি হলো 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এবং দ্বিতীয়টি হলো 0.08 মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স। তবে এর পরিবর্তে আলট্রা ওয়াইড সেন্সরটি দিলে একটু কাজে আসতো আর কি। আর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো চলুন সেন্সরগুলো দিয়ে তোলা ছবিগুলো ধাপে ধাপে দেখে আসি। ডেলাইটের ছবিগুলোতে কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা কম দেখতে পেয়েছি আর ডিটেলসের পরিমাণ মোটামুটি ঠিকই আছে। তবে কালারের ক্ষেত্রে স্যাচুরেশনের পরিমাণটা ততটাও বেশি না হওয়ায় ছবিগুলো দেখতে কিছুটা ন্যাচারাল লাগছিল। এক কথায় কিছুটা ন্যাচারাল ছবি পাওয়া যাবে এর ক্যামেরা থেকে। আর বাজেট অনুযায়ী অন্ধকারের ছবিগুলো তো ভালো কিছু দেখতে পেয়েছি। যাই হোক, এর মেন ক্যামেরা দিয়ে 1080 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। যদি ভিডিওটি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে সেখানে এক্সপোজার ব্যালেন্সের কিছুটা ঘাটতি দেখতে পারবেন। ক্যামেরার ক্ষেত্রে আমি মনে করি এখানে যদি টিন্টের পরিমাণ কিছুটা বেশি থাকতো তাহলে বাজেট অনুযায়ী এর ক্যামেরাও অন্যান্য ফোন থেকে কিছুটা এগিয়ে থাকতো। এখন চলুন এক নজরে দেখে আসি ফোনটির কিছু মন্দ দিক। প্রথমে মন্দ দিকের কথা বলতে গেলে বাজেট বিবেচনায় এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা পাইনি। তারপর এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লের পরিবর্তে পেয়েছি এইচডি প্লাস ডিসপ্লে। আর এখানে 500 কাটিং সেলফি ক্যামেরাটি দিলে আরেকটু ভালো হতো। আবার এখানে 15 ওয়াটের চার্জার না দিয়ে 18 ওয়াটের চার্জার দিলে বাজেট অনুযায়ী আরেকটু ভালো হতো। আর আমার মনে হয় এর স্পেসিফিকেশন অনুযায়ী এর দামটা অনেক বেশি হয়ে যায়। যাই হোক, এখন কথা হচ্ছে এই ফোনটি কোন ক্যাটাগরির ইউজারদের জন্য পারফেক্ট হবে। আমি মনে করি যারা লং টাইম পর্যন্ত নর্মাল ইউজ করার জন্য ফোন খুঁজছেন, টুকটাক গেমিং এর পাশাপাশি হালকা পাতলা ফটোগ্রাফিও করতে চান, তারা এই ফোনটি চয়েসে রাখতে পারেন। আবার আমি বলবো আপনারা এই ফোনটি চয়েসে রাখবেন না। তার কারণ হচ্ছে এর চেয়েও কম বাজেটও আপনারা ভালো স্মার্টফোন খুঁজে পাবেন, যেমন OnePlus Nord N30 SE, Moto G24 অথবা Itel S24। ইতিমধ্যে আমি এই 3টি মোবাইলের রিভিউ ভিডিও তৈরি করে আপলোড করেছি এই চ্যানেলে। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে এবং সামনে কোন কোন মোবাইলের রিভিউ ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এমন হতে পারে সামনে ভিডিওটি আপনার কমেন্টের উপর ভিত্তি করে তৈরি হতে পারে। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনের কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।